পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমরা করব হচ্ছে চা খাবো আগে, তারপর আমরা খইয়ের মোয়া করবো বা খই উপরা বলতে পারে। আর ওরা বাজি ফাটাবে বাইরে গিয়ে। এখন খাস না সব, তখনও তো খেতে হবে, তখনও খাবে, এখন সব খাবে না, এখন না শুরু হবে। কালী পুজোর পরেই আমরা গেছিলাম হচ্ছে সিনেমা দেখতে, স্টার সিনেমা হল, মানে যেটা নটি বিনোদনী ছিল হাতিবাগান শ্যামবাজারে। তো এখানে দেখতে পাচ্ছি কতগুলো পিক নিয়েছি, কারণ ওখানে তো ব্লগ করতে দিচ্ছিল না, আমি বলেইছিলাম সানডে করে গেছিলাম, কালী পুজো ভাইফোঁটার পরে যে রোববারটা পড়েছিল সেই রোববারে। তো আমরা দেখতে গেছিলাম হচ্ছে রঘু ডাকাত, আমরা রঘু ডাকাত দেখতে গেছিলাম। আজ অমাবস্যা লেগে গেছে, মা কালীর পুজো। তো কালী ঠাকুরকে তো মালা এমনি সকালবেলা পরিয়েছি, পুজোও দেওয়া আছে, এখানে ঘরে লাইট ফাইট লাগানো হয়েছে, বাইরেও লাইট লাগাচ্ছে আমার হাজবেন্ড। তো আমি এখন সন্ধ্যাবাতিটা দেবো, তারপরে ও পরে মানে মায়ের গলায় মালা পরে ফুল বাবা লাইটই জ্বালায়নি ঠাকুর ঘরে, কিরকম অবস্থা। যাই হোক, আর এখন সন্ধ্যাবাতিটা দিয়ে দিই, তারপর পরে আমার হাজবেন্ড আবার পুজো টুজো দিয়ে দেবে। তো আমি এরকম এই সুতির শাড়িটা পরে নিয়েছি, যদি বাজি টাজি ফাটাতে যেতে হয় তো তখন ওটা পরে নিচে নেমে যাবো, কোনো সিনথেটিক পরিনি যেন। আর চুল আজকে এরকম দেবে, কারণ কালকে তো আমি ওইটা বুঝতেই পারছি কীভাবে চুলটা করতে হয়, অনেক কষ্ট করে। তো যাই হোক, আজকে আমি এরকমভাবে পরে নিয়েছি, ঘরে থেকে সব কাজ করে। এবং আমার এই কাজের ফাঁকে ফাঁকে অন্য কাজও থাকে, যেগুলো তোমাদের সবসময় সব কিছু দেখানো পসিবল হয়ে ওঠে না। তারপর আমি ঠাকুরকে সন্ধ্যাবাতি দেবো, তারপরে হচ্ছে পরে ও আবার মালা ঠালাগুলো পরাবে ঠাকুরকে। আর ফল এনেছে, ফলগুলো প্রদীপ জ্বালাতে হবে, কারণ কাজল পাড়ার ব্যাপার আছে, ডেকে আনি এদেরকে কাজল। বাইরে দেখাও, সব ঘরে ঘরে দেখাও। আমি আবার দিয়ে দেব না, আমি বাইরে দেখাতে হবে, বাইরে না আমি যাও, তুমি দেখাও কি না আমি বাইরে দেখাতে পারবে না, বাইরে দরজা খুলে দেখাবে না আমি তুমি দরজা খুলতে পারবে না তো, না বাবা খুলে দেবে। আচ্ছা ক্যামেরা ধরে ঠিক করে। जय गणेश जय गणेश जय गणेश जय गणेश जय गणेश। আবার কোথায় দেখাবো? সব ঘরে ঘরে দুপকে খেলা লাগবে এখন। जय गणेश जय गणेश जय गणेश जय गणेश जय गणेश। দুপকে সাবধান, অতিথি ঘরে দেখাও। जय बुद्धदेव जय बुद्धदेव जय बुद्धदेव जय बुद्धदेव
जय बुद्धदेव, जय लक्ष्मी, जय लक्ष्मी, जय लक्ष्मी, जय लक्ष्मी, जय लक्ष्मी, जय गोपाला, जय गोपाला, जय गोपाला, जय गोपाला, जय गोपाला। মা দেখিয়ে নিয়েছি। সব ঘরে দেখেছিল? হ্যাঁ। বাইরে দেখেছো তোরে? হ্যাঁ। প্রদীপগুলো কোথাও কোথাও লাগাবে দেখো। কাগজ নাও, কাগজ দৌড়ে দেবে তো। দেবো ওখানে আমি তো তোমার আমার তো দিতে হবে তো, তুমি দিলে না তো। ভোগ দিয়ে দেবো? পাখাটা বললে না করলে কেন? কাজলটা পেরিয়ে দিলে তো প্রদীপ। তুমি কাজের পরে পরে দিয়ে দেবো, ঠিক আছে, রাত্রিবেলা। ব্লগ করছি। শোন, তোকে আমি ভাইফোঁটা দেবো, আমাকে কিছু একটা গিফট চাই। আরে কখন? ভাইফোঁটার দিনকে, অবভিয়াসলি। আজকে? ভাইফোঁটা, আজকে ভাইফোঁটা? হ্যাঁ। দিওয়ালি, কালী পুজো। আরে আচ্ছা আচ্ছা, দিওয়ালি থেকে মনে এলো, দিওয়ালি থেকে মনে এলো বাজি। এই দেখো বাজিগুলো। বাজাবে গাইস, আজকে হচ্ছে দিওয়ালি আর কালকে আমরা যাবো কালী পুজো কালী ঠাকুর দেখতে, ফাটাকেষ্ট হতে আর অন্য জায়গায় দেখতে যাবো। আরে আর সামনে না দেখা যাচ্ছে এবার। তুই এরকম দেখাবি, বসে আছি তো আমরা যাবো হচ্ছে কালকে ফাটাকেষ্ট হতে। তুই কিরকম ক্যামেরা ধরছিস? ভালো করে ধর না, ভালো করে ধর। তো আমরা ঠাকুর দেখতে যাবো, আজকে আমরা বাজি ফাটাবো, প্যান্ডেলে যাবো। আমার মনে এখন কাজল পাঠতে হবে, আমাকে কালকে ভাই ফোঁটা আসছে। কালকে আমাকে আমাদের নিয়ম আছে যে কালী পুজোর দিনকে আমরা যাদেরকে দিতে হয় তাদেরকে কাজল পাঠতে হয়। আরে দে দে দে। একে আমাকে গিফট দিতেই হবে, না গিফট দিলে এরকম পেটাবো। লাবুবু চাই। কেন? লাবুবু না, লাবুবু না, টাবলার। টাবলার চাই, টাবলার। আমি কি করে খরচা করব? বাবাকেই বলবি তুই বাবাকেই বলবি অবভিয়াসলি। আমার কাছে লাবুবু আছে। আর সকালবেলা কি করেছি বলো তো, আমি না লাবুবুটা খেলতে খেলতে লাবুবুর চোখ খুলে দিয়েছি। লাবুর চোখটা লাগিয়েছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ? দি তুই যে বললি যে আর খুলবি না একে। অবসেশন উইথ আইস। এত সুন্দর চোখ। আমার কালারটা আমার অ্যাকচুয়ালি সিক্রেটটা হতো বা পিঙ্ক, ডার্ক পিঙ্কটা দেখা। এই যে রেডিশ এই ক্যারেক্টারটা দেখা হাত দিয়ে দেখা। হ্যাঁ এইটা, এইটা এটা আর এটা সবগুলোই কিন্তু এক্সেপ্ট ব্লু অ্যান্ড ব্লু অ্যান্ড গ্রিন ছাড়া। ভিডিও কর আমার। তো আমি ভেরি এক্সাইটেড। আজকাল লাবুবু নাকি মার্কেটে, মানে এখন মেলায় ঠেলায় সব পাওয়া যাচ্ছে। এই ওখানে চল। হ্যাঁ এবার বল। তো আজকাল আমি দেখেছি যে মেলায়ও লাবুবু পাওয়া যাচ্ছে, টাঙিয়ে রাখা আছে লাবুবু। ওগুলো আপনারা কিনতে পারেন বাজেট ফ্রেন্ডলি। এটা আমি ওদের গিয়েছি, আমার মনে হয় আপনারা জানেন, না জানলেও পরে বলবো। যদি মাকে জিজ্ঞেস করবি আপনাকে জানিয়েছি কিনা, তাহলে আপনাকে পরে টাটা করবো, এন্ড করবো না, পরে গিয়ে মাকে দেখাবো। মা তোমার কি হয়ে গেছে? এটা কি করছো? হাট। কাজল পার্লার।
না, আমাদের ভাইফোঁটার কাজল অমাবস্যা পড়ে গেলে কাজল পাড়তে হয়। তো আগে প্রদীপ জ্বালিয়ে মাকে ধূপকাঠি দেখিয়ে দিলাম, সন্ধ্যেবাতি দিয়ে দিলাম, এবার এখন কাজল পারলাম। আবার একটু পরে দাদা আবার এসে পুজো করবে, তো মেয়েও কাজল পারবে, দিদিও এসে কাজল পারবে তোমার জন্য। আরে কেন পারবে? ভাইফোঁটার জন্য কাজল পারবে। দিদিকে আসতে বলো। ঠিক আছে দি, তোকে আসতে বললো ঠাকুর ঘরে। চল চল না, ঠাকুর ঘরে চল, ঠাকুর ঘরে চলতে বললো। ও মা, হ্যাঁ না, যখন কথা শুনছিস না তখন করতেই হবে না। হ্যাঁ না না হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমরা করব হচ্ছে চা খাবো আগে, তারপর আমরা খইয়ের মোয়া করব বা খই উপরা বলতে পারো। আর ওরা বাজি ফাটাবে বাইরে গিয়ে। ভিডিও বৌমা আবার এসে হাজির হয়েছে তোমাদের সকলের সামনে। না, ভিডিও বৌমা ভুল বললাম, অর্পিতা দে #মাইব্লগ। আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, তার মধ্যে কি বলো তো, এখন এই যে দেখতে পাচ্ছি এগুলো সব, এগুলো আমার হোমওয়ার্ক, ঠিক আছে? তো এগুলো করতে অনেক সময় লাগে। হাত দেবো, হাত দিয়ে দেয় না, হাতে না, হাতে দিয়ে দেয়, সব নষ্ট হয়ে যাবে এগুলো। আগের দিন দেয়ালি ক্রাফট করেছিলাম, ঠিক আছে? দেয়ালিতে ক্রাফট করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো আমি আমার বাবার কাছে রেখে এসেছি ওখানে দেয়ালি ক্রাফট, ওখানে আনে না, নষ্ট করে দেবে। এইটা আবার ছেলের কথা বলছি। আর আজকে সকাল থেকে মুডটা প্রচণ্ড অফ ছিল। প্রথমত ননদরা এসেছিলো আমার বরকে ফোঁটা দিতে। আমি তো ব্লগ করবো কি, আমি নিজেই ব্যস্ত পুজো টুজো নিয়ে। কারণ ছিঁড়ে যাবে, হাতটা দিও না, কেন তোমার এত ওস্তাদি বলো তো? সব কিছু দেখেছিস রিয়া, দেখ 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 দিল, সব ছিঁড়ে দিয়ে দিচ্ছে। চুমো দিয়ে না, জ্বর হয়েছে ওর, ভালো লাগে না। তো মেয়ে হঠাৎ করে আজকে ফিভার হয়ে গেছে, 2-3 দিন ধরে ওর শরীরটা ভালো না। কি বলতো, ওই যে ঠান্ডা গরম লেগে গেছে, স্কুলে 2 দিন গেল, তার মধ্যে আমরা যে যাতায়াত করছি তা অনেক গরম ছিল। তো এর মধ্যে দেখো না, আবারও আমার যাওয়ার কথা আছে, জানি না কালকে যেতে পারবো কিনা। আজকে সবাই ভাইফোঁটাটা মিটবে, কালকেই আবার চলে যাওয়া পসিবল নয়। গেলে হয়তো শনিবার দিন যেতে পারি, কিন্তু শনিবারে গেলে আমি ওদেরকে রেখে আমাকে আমার কোচিংয়ে যেতে হবে। ভাই আমাকে দেবে ট্যাবলেট, ভাইফোঁটার গিফট। আমি ওকে ট্যাবলেট দেবো এজ ভাইফোঁটার গিফট। ব্যাপার স্যাপারই আলাদা। তো যাই হোক, আমাদের তো কোনো গিফটের ব্যাপার কি আছে না, যে আমি এত গিফটের নিয়ে ভাবি না। সবচেয়ে বড় কথা কী বলতো, ভাইফোঁটাতে এমনই একটা জিনিস যে ভাইদের মঙ্গলের জন্য দিদিরা ফোঁটা দেয়, ঠিক আছে? আমার এই মামার বাড়ি বলো, মাসতুতো দাদা বলো, এদেরকে আমি ছোটো থেকে ফোঁটা দিয়ে আসছি, এবং বিয়ের পরেও দিয়েছি, এখনও দিচ্ছি। হ্যাঁ, আমার ভাইরাও আসবে, তো তখন দেখানো হবে তোমাদেরকে। আর আমি আজ ভিডিওটা সত্যি করতে পারিনি, ওরা তো করবে, ওরা কেউ করেনি জানো। ও ব্যস্ত ছিল, এতই ব্যস্ত ছিল, একটু ব্লগে দেখাতে পারি না যে ফোটার আয়োজন হয়েছে সকালবেলা। তো আমার মোবাইল দিয়ে তো হবে, তাই ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পারবে যখন ফটো দেওয়া আছে, তোলা ছোটো ছোটো ক্লিপস নিয়েছে, ঠিক আছে? কালকে তার আগের দিন থেকে প্রদীপর থেকে ভাইফোঁটা হচ্ছে। প্রদীপদে একটাও ছবি কি বলতে, এতটাই চাপ পড়ে গেছে কাজের এখন আমার নিজের শুধু নয়, এবার ছেলে মেয়ের কি বলবো, অ্যানুয়াল পরীক্ষাও চলে আসছে। এই হাফ ইয়ারলি গেল, আবার এখন অ্যানুয়াল চলে আসছে, অ্যানুয়ালের সিলেবাস দিয়ে দিয়েছে, বুঝতে পারছো তো কী অবস্থা। এবার এই দেখো কম্পিউটারে ঢাকনাটা আমার ননদ করে এনেছে, 5-5টা ননদ, তো কোনটা কোন ননদ ভুলে যাই জানো তো, এটাই হচ্ছে মুশকিল। কোন দিন আমি নিজেকেই ভুলে যাব, কারণ আমার এত চাপ পড়ে গেছে আমাদের উপর। এখন ওই কেউ কিছু বললে মাথায়ও নিতে পারছি না, বলে এইটা করো, ওটা করো, সেটা করো, মাথায় ডাব হয়ে যাচ্ছে। যাই হোক, আমি বলে না, আমাদের প্রত্যেকটা যত সবাই আছি প্রত্যেকেরই অ্যাকচুয়ালি টিচারদের যে কাজ
চাই, ও ডিস্টার্ব করা চাই। টিচারদের যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে বাচ্চাদেরকে পড়ানো। এবার বাচ্চাদেরকে কিভাবে হ্যান্ডেল করবো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। বিকজ আমার ঘরে দুটো আছে, দেখতেই পাচ্ছে। এই দেখো না, একে যতবারই বলি ওইদিকে মাথা দিবি না, ওটা হচ্ছে সাউথ, নর্থের দিকে নয়তো ইস্টের দিকে দিবি, ততই ওইদিকে দেবে। এত ডিসঅবিডিয়েন্ট, এত কথা শোনে না। আবার কি করে যে পাকামো জানো, আমি তখন মানে সবে শাড়িটা পরছি, ভাইরা দাদারা আসবে তো আমি একটু শাড়িটা পরি বিকালে, আজ 8:30 অব্দি আছে, তার আগে আসবো। মোট কথা মানে আমার দাদাদের এটাই হ্যাবিট, মানে ও ওটা তো 8:30 দিয়েছে, তার আগে এসো। হ্যাঁ এসো, ঠিক আছে আয়। কি আর বলবো, বিরিয়ানি ডিনারের সবার জন্য বাড়িতে নয়, বাড়িতে আমি করতে গেলে অনেক হ্যাঙ্গামা হয়ে যেত, তো হাজব্যান্ড বললো বাড়ি থেকে অর্ডার দেবো। আর অনেকবার আমি করেছি তো বাড়িতে, তো সেই জন্য বলে কি যে অনেক কিছু লাগে একটা বিরিয়ানি করতে, মানে ওই বিরিয়ানি করতে গিয়ে মনে হবে যে 4-5টা পদ হয়ে যাবে ওর থেকে আমার। ওই জন্য ও বললো কোনো আয়োজন বাড়িতে করতে হবে না, রাত্রে বিরিয়ানি পার্টি হবে। তো যাই হোক, বিরিয়ানি খাওয়াটা ঠিকই হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর আজকে ভাইফোঁটার ব্লগ হিসাবে ছোটো ছোটো সকালবেলা যা ক্লিপ না হয়েছে সেভাবে ছোটোবেলা, মানে ছোটোবেলা সকালবেলা অত মানে ব্যস্ত ছিলাম তো, পুজো টুজো রান্না, তারপর নিজের কাজ করছিলাম। জানি বিকেলবেলা আমার ফোঁটা আছে, বিকেলবেলা কাজগুলো করতে পারবো না, তাই জন্য সকালবেলা সে সেরে রেখেছি অর্ধেক। এরপরে বাকিটা আমাকে সারতে হবে। ডিস্টার্ব করার জন্য সবসময় ব্যতিব্যস্ত এরা। আবার বলে মাম্মারা আসবে তখন বাজি ফাটাবো, ভাবো তখন বাজি ফাটাবো 6টা। বাবা ওকে বলেছে যে আমি বিরিয়ানি নিয়ে সবাই মিলে খাবে। ও মা যখন মামুকে ফোন করেছে, মামুকে বলছে দিদি বিরিয়ানি নিয়ে আসবে। আরে বুয়াই ভাই সত্যি কথা কি বল, বিরিয়ানি কথা বলছে কেন? আরে না, আমি তখন বললাম বুঝিয়ে যে না ওর বাবাকে বলছে, বুঝে তো গেল। সারপ্রাইজ রইলো কোথায়? আর ও বুঝে গেল, তারপরে আমাকেও দেবে নিশ্চয়ই বিরিয়ানিতে হচ্ছে দেবো। 1 মিনিট। আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে ধর্মাবরম শাড়ি, তো অনেকদিন আগে দেখিয়েছিলাম তোমাদের, খুব মোটা, জানো তো গরম লাগে শাড়িটা। ফার্স্টে ভেবেছিলাম যেটা একটা লাইট ওয়েটের হবে, বাট এটা সুন্দর, দেখো প্রচণ্ড। এই যে দেখো মানে সমস্ত এগুলো কিন্তু উইভিং শাড়ি, জানো তো, মানে এই যে প্রিন্টেড নয় আর কি বলতে চাইছি। খুব সুন্দর শাড়িটা। আর এই দেখো লাল পাড়, আমার খুব ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর। 3-4 রকম কালার দিয়ে করা, অনেকটা স্বর্ণচুরি বালুচুরির মতন, কিন্তু স্বর্ণচুরি এরকম না, আর একটু সুন্দর হয়। স্বর্ণচুরি যদিও আমার আছে। এটা হচ্ছে ধর্মাবরম। এখনও অনেক শাড়ি পরিনি, যেগুলো তোমরা দেখোনি, পুজোতে কেনা হয়েছিল পুজো উপলক্ষে, যে শাড়িগুলো পরাই হয়নি, কারণ শাড়ি তো সেভাবে পুজো উপলক্ষে পরিনি। আর প্রচণ্ড গরম ছিল, আমরা শাড়ি পরে বেরোইনি, সবসময় ওই জামা কাপড় এসবই পরেছি। আর এই দেখো এখন আমি খাচ্ছি চা, আর খাচ্ছে দুধ, আমাদের কান্ট্রিলাইট দুধের চা। আর এই যে বিস্কুট। দেখো এই দেখো মান্তার শাড়িটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। আর এই হলো শুয়োপোকা আংটি, যেটাকে কি বলে, ক্যাটারপিলার। আর এই কানেরটা তো পুজোর সময় কিনেছিলাম, যখন মার্কেটিং করতে গেছিলাম ছেলে মেয়ের জামা কাপড় কিনতে। দেখো এর সঙ্গে এই সীতাহার, স্টোন বসানো, পুরো এই শাড়িটার সঙ্গে ভালো মানিয়ে গেছে। তোমাদের কেউ লাগছে প্লিজ কমেন্ট সেকশনে যাবে। দিদিকে দিদাও, ও দিদিকে দিদাও। জুম করছিস কেন?
আস্তে আস্তে। এখন আবার কি দিচ্ছ? বেশি বেড়ে বাবা। চুপ কর। দেখো দেখাও। দেখি বাজাবো? পরে পরে। 1x মানে কি? 1x হাতে জল দিবি রে? আমি জল দিয়ে আসছি। এবার চালিয়ে দাও, চালিয়ে দাও। বাবু এটা আর লাগবে না বাবা? বাবা এটা লাগবে না? এই জল দে না রে, দুটো গ্লাসে করে। পায়াতে দেব না। ঠিক আছে ঠিক আছে। গিফট দিয়ে ধর গিফট তাহলে দিয়ে তুই কাট দে। আমি তো দেবো, আমি তো বড় হচ্ছি না। আমরা ছোট এদিকে ছোট হচ্ছে নাকি এদিকে তোর দিদি ভাই আছে? বাবু কি করে চলছিস বাবু তুই? বড়টা এখন কলেজে পড়ছে। মেয়ে বড়, মেয়ে বড়। ছেলে কত বড়? ছেলে 8 পড়ে। 8 মেয়ে আমি আর আমার তোমার তোমার মেয়ে ওই এখন কেজিতে পড়ছে। তোমার তোমার বলো তোমার মেয়ে কততে পারে? এই আমার মো আর তোমার বোন তোমার আমার 8 না মাটিতে রাখো, মাটিতে কেজি রাখো। কেজি কেজি না এইটা পরে আরে এই তোমার দাদা পাবে হয়েছে উঠবো আমার হয়েছে কমপ্লিট আমার বোন তারপর কমপ্লিট দিদি তো আমি তো কোথা থেকে দিদি আমার দিদি এইটা পরে হুম তো আর ও হচ্ছে ওয়ানে আচ্ছা বলো না এত কিছু আমি বলতে পারবো না বাবা। কি ব্লগিং করছো এটা দেখাই যাচ্ছে এরকম ক্যামেরা উল্টো করে বলো। বিজয় এটা কি সাজাচ্ছ বাবা? বাবা এটা কি সাজাচ্ছ? আরে বেশি মিষ্টি না দুটো মিষ্টি দিয়ে দুটো মিষ্টি দিয়ে কিচ্ছু না স্প্রাইট এনেছো? না না ওইটা নেই স্প্রাইটটা তুমি এটা কি সাজাচ্ছ? এটা মিষ্টি বা এই তোর তোরা টিঙ্গা নিঙ্গা 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 টিঙ্গা নিঙ্গা 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 টিঙ্গা নিঙ্গা 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 তুই ভাতে দিতে সব একসঙ্গে। উঠে উঠে খেলেও তো হয় আমার কি আছে হ্যাঁ 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 কোনো অসুবিধা নেই। এরকম মিষ্টি হ্যাঁ হ্যাঁ এবং বাবু এই পাড়া চাই দাও মামাকে দাদা এখানে বসো আমি হাতটা ধুই হ্যাঁ ভাতে খেতে হয়। এই দাদা মিষ্টিটা খা। এই দাদা ভাই খাবে খাবে যাও এখানে দাও এখানে বসে খাবে আস্তে করে আস্তে করে আরে খাও না কিছু স্প্রাইটটা আনবে না? আমি বললাম স্প্রাইটটা এনে 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 ধর ধর না না আরে ধর মারবো বলে দেবো সবাইকে সবাইকে বলে দেবো কিছু ধর ধর হাতে ধর হাতে পড়ে যাবে গুড মর্নিং অল এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতা মাই ব্লগ। আজ একদম সেজে গুজে নেই, তারপর শরীরটাও খারাপ লাগছে। একদিন এত পুজো পাঠ গেল, ভাইফোঁটা গেল, যে ব্লগগুলো তোমরা এখনও দেখোনি, যখন দেখবে তখন বুঝতে পারবে। তো এবার কথা হচ্ছে একটাই, যে ভাইফোঁটা মানে ভাইদের ফোঁটা পরিয়ে বোনেরা আনন্দ করে, মানে ভাইদের নিয়ে খাওয়া দাওয়া করতে যায় বাইরে, বা নিজেরা খাওয়ায় রান্না করে, এরকম আমরা জানি। তো আমি তো আমার ভাইদের জন্য রান্নাবাড়ি করতে চেয়েছিলাম, যে চিকেন ভাত যাই হোক কিছু করবো। তো আমার ভাইয়েরা বলেছিল যে কোনো আয়োজন করিস না, কারণ আমাদের বাড়িতেও তো আমাদের বউরা ফোঁটা দেবে এ করবে, তা আমাকে আবার সেখানে যেতে হবে, আরও অন্য জায়গায় ফোঁটা নিতে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যেটা করবো সেটা তোকে নিতেই হবে। বলতে না না বেশি ওরা তো বলবেই আয়োজন করতে হবে না, কিন্তু তাই বলে কি বোনেরা সেটা মানতে পারে?
আমিও ভাই ফোঁটা দিয়েছি। অলসো আমাদের বিকেলেই ফোঁটা হয়, কারণ আমরা বাঙাল, আর আমাদের মধ্যে নিয়ম হচ্ছে খেয়ে দিয়ে তারপর ভাইরা ফোঁটা পড়ে, ঠিক আছে। তো আমরা মাছ ভাত, যেহেতু কালকে ফোঁটা ছিল বৃহস্পতিবারে, আমরা ওই জন্য নিরামিষ কালকে খাইনি, কালকে মাছ ভাত এগুলো খেয়েছি। সকালবেলা তো আমি আমার কাজগুলো নিয়েও বসেছিলাম, পুজো টুজো সেরে। ওর ফোঁটা তো সকালবেলা হয়ে গেছে, কারণ ওর বোনেরা সকালবেলা জানি না সবাই ফোঁটা দিল কেন, অর্ধেক তো বাঙাল, একজনই শুধু ঘটি এদেশীয়। তো এদেশীয়রা সকালে দেয় আমি জানি, কিন্তু বাঙালদের মধ্যে নিয়ম হলো খেয়ে দিয়ে ফোঁটা দেয়। তো সবাই দেখি না খেয়েই ফোঁটা দিতে চলে এসছে। হঠাৎ করে নিয়মের চেঞ্জ, আমি জানি না এই নিয়মটা কেন চেঞ্জ করেছে, এটা ওদের ব্যাপার, ওরা জানে, ওরা যা পারবে চাই করুক, আমার এই নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। তো ওরা এসেছে যে সময়টা, ওই সময়টা আমার সবে কাজের লোক গেল কাজ করে, তারপরে আমি চান করে পুজো দেব। কালকে ছিল বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট পাতি আমি, এটা তোমরাও জানো। তো এবার আমি যে ব্লগে দেখাবো সেই সময়টুকুও পেলাম না, অনবরত এটা ওটা অর্ডার দিয়ে যাচ্ছে, এটা পড়াও গোপালকে, ওইটা পড়াও, গোপালকে ফোঁটা দাও, গণেশকে ফোঁটা দাও। আরে ভাই আমি কি করবো না করবো এটা আমার পার্সোনাল ম্যাটার। আসলে কী বলতো, এতগুলো লোক নিয়ে যদি কানের সামনে ব্যা 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 করতে থাকে, তোমার কীরকম লাগবে? আমার তো নার্ভাসনেস লাগে। আমার এরকম হয়েছে পরীক্ষার সময় কোনো ম্যাম যদি খাতাপত্র লিখছি দেখে একভাবে নজর দিয়ে, আমার না লেখাটা ওখানে স্থগিত হয়ে যায়, তাড়াতাড়ি লিখতে পারি না, মানে হাত কাঁপতে থাকে। তো এরকম সেমনি সব কাজেতেই তাই আমার দেরি হয়ে যাচ্ছিলো পুজোটা দিতে। যেখানে আমি তাড়াতাড়ি নিজে একা একা পুজো দিয়ে দিতে পারি, সেখানে 10 জন মিলে বসে বসে আমার পুজো দেখছে, বলে তোমার পুজো দেখবো। ভাই আমার পুজো দেখার কী আছে? তুমি বাড়িতে যেরকম পুজো দাও আমিও সেরকম পুজো দিই। মুখের ওপর আমি কিছু বলি না কেন জানো তো, আমার এরকম হ্যাবিট নেই যে মুখের ওপর তখনই কাউকে কিছু শুনিয়ে দেবো। এবার অতিরিক্ত করলে তখন আপসে মানে সেটা আনলিমিটেড হয়ে যাবে, তখন বলতে বাধ্য হব। তাই সেই ক্ষেত্রে এরকমই ঘটনাটা ঘটেছে। আমি একজনকে না বলে দিয়েছি কি না, তাও আমি সামনাসামনি কিছু বলিনি, সে বাড়িতে চলে গেছে, তারপরে আমি তার ফোনে ভয়েসেই মেসেজে পাঠিয়েছি যে তুমি যে এরকম করলে, এই ব্যাপারটা তুমি অর্ধেক কিছু জানলে বলে দিলে, সবার সামনে ওরমভাবে কেন বলছিলে? গণেশকে ফোঁটা দাও, গোপালকে ফোঁটা দাও, তোমার তো ভাই নেই। আমার ভাই নেই আজকে নতুন নয়, তোমরা 10, 11 বছর 15 বছর ধরে দেখতে পাচ্ছ যে আমি ফোঁটা অন্য ভাইদের দিই, মা তো ভাই, মাসুতো ভাই সবাইকে দিয়ে আগে। তোমাদের এখানে এইসব কথা বলতে কে পাঠিয়েছে? ও জানে, জেনে শুনেই ও ইচ্ছে করেই বলেছে যে আমি আগের দিন কাজল পেরেছি, সেটাও জানে ও, আমার মেয়ে পেরেছে সেটাও জানে ও। নাটক করতে এসেছিল, সিরিয়াসলি বলবো কিছু মনে করো না, এটা নাটক করে এসেছে। আর এইসব নাটকের কোনো মানে হয় না। আর একটা কথা বলে রাখি, আমার ছেলে মেয়ে, আমার বরের সাথে আমার কি সম্পর্ক, সেই ব্যাপারে আমি আমার ননদ কেন, আমার বাড়ির কারোর সাথে আমি ডিসকাস করতে চাই না, এমনকি আমার মা বাবার সাথেও করি না। কারণ দেখো, আমি অর্ধেক সময় আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, এই সময় একটু বসেছি তাই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তারপর আবার যে সেই কাজ শুরু হয়ে যাবে। কারণ আমি যদি এদেরকে না দেখি, এরা উল্টোপাল্টা কাজ করতেই থাকবে। তা আমি তো একা হ্যান্ডেল করছি, তো এক্ষেত্রে তো কেউ এসে আমাকে উপকারটা করে দিচ্ছে না। এই কিছুদিন আগে তোমরা নিজেদেরা দেখেছিলে যে ফ্রোজেন শোল্ডারে ব্যথা হয়েছিল, এখনও পর্যন্ত যে ওষুধটা লম্বা জেলটা রয়ে গেছে, ম্যাডাম রেখে দিয়ে গেছেন, 300 টাকা পান এখনও উনি। ফিজিওথেরাপি দিয়েছিল, এক্সরে করার পরে আবার হাড় বেড়ে গেছিলো বলে। তো সেই ক্ষেত্রে তখন তো কেউ এসে তোমরা উপকার করোনি, তোমরা তো পাশেই থাকো, তখন তো এসে বুদ্ধি দাওনি যে এইটা করো ওটা করো, বা আমি করে দিচ্ছি তোমার ছেলে মেয়ের খাবারটা দিয়া। মানে আমার মেয়ে, ও বড় হয়েছে, ও বুঝেও কিছু বলতে পারে না, কারণ বড় বলে। তাই আমরা তো এরকম ধরনের শিক্ষা দীক্ষা আমার ছেলে মেয়েকে দিইনি, আমি নিজেও পাইনি যে মুখের ওপর ফটফট করে অ্যান্সার দিয়ে দেবো। তাই পরবর্তীকালে আমার খুব খারাপ লেগেছিল, কারণ আমি নিজের ভাই থাকুক না ভাই, আমি তো ফোঁটাটা দিয়ে আসছি তাদের বরাবর। তোমার এত মানে কথা কিসে? তুমি তাহলে এতদিন বলনি কেন এসব কথাবার্তা? আজ হঠাৎ করে বলছো নতুন করে নাটক করছো, আজ আবার নতুন বিয়ে হয়েছে যে তুমি আজ নতুন আমাকে শিক্ষা দিচ্ছ? সবচেয়ে বড় কথা হচ্ছে, কাউকে কোনো উপদেশ দেওয়ার দরকারই নেই। ভাইফোঁটা নিয়ে অনেকেরই মন খারাপ থাকে, অনেকের বোন থেকেও ফোঁটা দিতে আসে না, অনেকের ভাই থেকেও ভাইয়েরা বোনের কাছে ফোঁটা পড়ে না। তো সেইগুলোকে কি বলবে তাহলে?
বলো, উত্তর দাও। তোমরা তো অনেক জ্ঞানী, তো এত জ্ঞান যখন আছে লেখাপড়াটা ভালো করে শিখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো পাশ করতে পারতে। আমার এইসব জ্ঞানদাতা লোকেদেরকে একটা কথাই বলার উচিত, যদি এত বছর ধরে তুমি দেখছো আমি ফোঁটা দিয়ে আসছি আমার নিজের মামার ছেলে মাসুদো ভাইদের, তুমি তো জানো না তা তো নয়। জামাই না জানতে পারে, তুমি তো জানো, তুমি তো ছিলে 2 বছর, তাছাড়া আমার বিয়ের পর। ছোট হয়ে বড় বড় কথা বললে তখন কিন্তু গায়ে লাগবেই। আজকে আমি ছোট হয়ে যদি কোন ওর দিদিকে বা দাদাকে উল্টো পাল্টা বললে দাদার গায়ে লাগে না? লাগেনি। আমাকে তো বলেছে কথা বলবেন না, আমার সাথে কথা বলবে না, তারপর থেকে আমার কথা বলাই বন্ধ। তার গায়ে লেগেছে তাই বলেছে সে কথাটা, তো আমিও বড় সম্মানে। ওর অত বড় বড় ফকর ফটোর কথাবার্তা শুনতে আমি আসিনি এই পৃথিবীতে। ও এসে আমাকে 2টো হেল্পিং হ্যান্ড একটুখানি লক্ষ্মী পুজোতে করেছে বলে, তো সেরকম হেল্পিং হ্যান্ড আমার মাও করেছে এবং আমার আরও ননদরা আছে তারাও করেছে, তাতে কি এসে গেছে? 2-3টে বাচ্চা থাকলে যখন সামলাতে হতো তাহলে বুঝতে পারতো কত অবস্থা খারাপ যায় তাদের। যার হয় সেই বোঝে না। তো এবার আমার তো বাচ্চাদেরকে এই যে এখন আমার মেয়েকে, এত বড় মেয়েকে বারবার খালি বলতে হয় পড়ে পড়ে পড়ে, ক্লাস 8 হয়ে গেছে, এটা একটা ধাপ। তাহলে আমি কাজ করতে করতে আমি এসে খালি দেখতে হচ্ছে কি করছে না করছে ওরা। তো এগুলো তো তোমরা একটু হ্যান্ডেল করতে পারো, তোমরা তো পাশাপাশিই থাকো, এটা না অনেক দূরে থাকো, 10 মাইল দূরে থাকো, 20 মাইল দূরে রয়েছে তোমার বাড়ি। ওদের বেলায় এই কথাগুলো বলতে গেলে তখন ওদের গায়ে ঝক লাগছে, আর আমাকে যা খুশি তাই বলে যাবে। আমি কি পাথরের মূর্তি, মাটির মূর্তি না পাথরের প্রতিমা? যা বলবে তাই শুনে যাব, কিছু বলবো না। তাও তো সবার সামনে কিছু বলিনি, সবার সামনে যদি বলতাম অপমানটা তো ওখানেই হয়ে যেত, না জানি ও ঝগড়া করতে শুরু করে দিত। প্রতিবাদ করা মাঝে মাঝে ভালো। আমি যে এই প্রতিবাদটা করলাম আমি কিন্তু সবার এগেনস্টে করিনি। কিছু কিছু লোক আছে যারা এরকম টাইপের কথাবার্তা বলে থাকে। তো সিনেমা হলে গেছি, দেখর সাহেবরা একসময় অত্যাচার করে রঘু ডাকাতদের ওপরেও অত্যাচার করে, তাদের সবাইকে মেরে ফেলেছিল। লাস্ট পর্যন্ত রঘু ডাকাত তারপর সবাইকে বাঁচিয়েছিল, মানে গরিব মানুষদের। উনি গরিব মানুষদেরই সেবা করতেন অ্যাকচুয়ালি। এটাই ছিল ফিল্মের। এতক্ষণ আমরা যে বেরিয়েছিলাম অনেকদিন পরে, এই রোববারটা ফার্স্ট আমরা বাইরে বেরিয়েছিলাম রঘু ডাকাত মুভিটা দেখতে, স্টার থিয়েটারে। কোনোরকম ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না, তাই যেটুকু পেরেছি ছোটো ছোটো একটু ক্লিপ নিয়েছি। আর খেয়ে দিয়েই তাড়াতাড়ি বেরোতে হয়েছে, একটু রেস্টও পাইনি, মানে এত ঘুম পাচ্ছিল আমার। বললাম না 2-3 দিন ধরে খুব জার্নি লাগছে, বেশ ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে চোখে মুখে। আর যাওয়ার কথা, আমার চোখে না ভীষণ পরিমাণে চোখের বলে নাকি প্রেশার হয়, জানি না সত্যিকার চোখের প্রেশার হয় কি না। আমার তো ডাক্তার আমাকে সেটাই বলেছিল চোখের প্রেশার হয়েছিল। তো যাই হোক, আমার চোখ ব্যথা করছে, যারা হচ্ছে মানে খালি ঘুমাই এর মনে হচ্ছে। কাজকর্ম আছে দেখো, সকাল ঘুম থেকে উঠেই কাজকর্ম থাকে। আর যে আমরা 7টার দিকে উঠেও না আমি ল্যাদ খাচ্ছিলাম প্রচুর, মানে কারণ ঘুম পাচ্ছে। আর ঘুম পেলে তখন স্বাভাবিকতাভাবে তখন মাঝে যে আটটুখানি ঘুমাই, আটটুখানি শুয়ে থাকি, তাই এটাই মনে হচ্ছিল। এবার কী হবে, আমরা কোথাও কোনোদিন মানে বেরোতে পারছি না। প্রত্যেক রোববারে কিছু না কিছু প্রোগ্রাম পড়ে যাচ্ছে, নয়তো নিজস্ব প্রোগ্রাম থাকছে। ধনতেরাস গেল, কালী পুজো গেল, দুর্গা পুজো গেল, তার আগের থেকে পরীক্ষা টরীক্ষা সব চলছিল। যাই হোক, অনেক কিছু কারণে আমরা রবিবারগুলো বেরোতে পারিনি। এই প্রথম আমরা এই রোববারে বেরালাম, গিয়ে একটু রঘু ডাকাত দেখতে গেছিলাম স্টার থিয়েটারে। ভিডিও করতে দিচ্ছিল না বলে, অ্যালাউ নেই বলে আমরা করলাম না। বেকার বেকার কথা শুনতে ভালো লাগে না, তোমরাও শুনবে মাঝখান থেকে যে ওরা বারণ করছে। ওই জন্য ছোটো ছোটো ক্লিপ নিয়েছি যখন শুরু হলো স্টার্টিংয়ে তখন। যাই হোক, খুব একটা ভালো লাগেনি, কেননা
বইটা একটু ভালো জমকালো করতে পারতো। ভালো লেগেছে, অতটাও না। ভালো লেগেছে বা লাগেনি আমি মানে রঘু ডাকাতের যে কাহিনী আমি শুনেছিলাম, ঠিক আছে, মানে শুধু আমাদের ওখানকার না, এমনিতেও শুনেছিলাম। আরও আরেকটু বাড়া যাবে, উনি রঘুপুরেই থাকতেন যে এরকম না, রঘুপুর ছেড়ে অনেক জায়গায় উনি জঙ্গলে জঙ্গলে ছিলেন। ওনার মাকে মারা হয়েছে কীভাবে, মানে উনি যে ডাকাত মা আর কি, ডাকাত সর্দার ছিলেন, এবং ওনার নিজের ফ্যামিলিকেও মানে ছোটোবেলায় মেরেছে কীভাবে নীলকর সাহেবেরা, এগুলোই দেখানো হয়েছে। তোমাদের কাছে কাহিনীটা দেখাতে পারিনি বলেই বললাম, দেখছিলে হয়তো প্রথম দিকে যেটা দেখাচ্ছিল পুরো মুভিটার মতো। দাম বলতে দাও। নীলকর সাহেবেরা অত্যাচার করে, তখন ব্রিটিশ আমল ছিল আমাদের দেশে। আর আমার যখন মানে এইখানে জমিদার প্রথা ছিল, নবাবী আমল ছিল আমাদের ইন্ডিয়া এবং কলকাতাতে বলতে গেলে, মুর্শিদাবাদে, ঠিক আছে। এবার একটা কথাই আমি বলতে চাইছি যে খারাপ ভালো মিলিয়ে সব কিছু হয়। বইটাকে যতটুকু ফোটাবার চেষ্টা করেছে, নীলকর সাহেবদের যে অত্যাচারের হাত থেকে কীভাবে গরিব মানুষদের, গরিব চাষিদের বাঁচিয়েছিলেন উনি, সেইটুকুই তুলে ধরা হয়েছে। এই বইটার মোরালিটি এটাই। তো যাই হোক, গল্পটা আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। তার সঙ্গে সঙ্গে তো বদলা নিয়েইছে, কারণ তার মাকে অত্যাচার করেছে, তার মাকে মেরেছে, তার বাবাকে, নিজের বাবাকে মেরেছে, ডাকাতের সর্দার যিনি আর কি মা বলে রাখতো, তাকে মেরেছে, তার বন্ধুদের মেরেছে, তো সে তো সবাই বদলা নেবেই। এটা প্রত্যেকের মনে থাকে। আর যদি আমাদেরও ক্ষেত্রে হয়, আমাদেরও মনে এটাই আসবে যে আমার মা বাবাকে তুমি এরম করেছো, এরম বলেছো, আমাকে এরম বলছো, আমার বোনকে এরম বলছো, তো ভালোই হতেই পারে এটা। কিন্তু মারলেই পারে কাউকে, মানে যদি মেরে ফেলো, সেখানে সবাই তো বেআইনি পথে চলে না। উনি যেহেতু ডাকাত ছিলেন, তাই উনি ওভাবে হত্যা করেছেন বা ওরমভাবে করেছেন, তাই। তো তারপর শুনেছিলাম যে উনি পরে স্বাধীনতার ওদের স্বাধীন হওয়ার পরে উনি মনে হয় ধরা দিয়েছিলেন পুলিশদের হাতে আর কি। তখন তো আমাদের এখানে সরকার হয়েই গেছিলো, সরকার গড়তে একটু সময় লাগে। ব্রিটিশরা যখন ইন্ডিয়াকে পুরো নিয়ে নিয়েছিল নিজেদের কবজায়, তখন নীলকর সাহেবদের এই নীল চাষিদের ওপর যে অত্যাচার ছিল, সেটা রুদ্র বর্মন বলে যিনি ছিলেন তার জন্য হয়েছিল। রাজা রুদ্র প্রতাপ বর্মন, উনি খুব মানে কি বলবো, একটা খরষ্টি রাজা ছিল আর কি। উনি সব মানুষদের উপর অত্যাচার করেছেন, কিভাবে কি করেছেন, এবং রঘু ডাকাতের উপর আমায় জিজ্ঞাসা করলে আমি বললামই তো, আমি মুভিটা দেখতে গেছিলাম এবং মুভিটাতে যা যা দেখিয়েছে তাইতেই আমি বলছি, এবং সেম সেম ঘটনায় ইনসিডেন্টগুলো ঘটেছিল ওই আমলে। তুমি কি করে বলতে পারছো তা শিওরলি ভাবে? সেটা তো বলো। শিওরলি ভাবে বলতে হচ্ছে বিকজ আমি কাহিনী কিছুটা অংশ আমি আমার যখন মানে ইতিহাস পড়েছিলাম, ইতিহাস পড়ে না দেখে শুধু বলা যায় না, প্র্যাকটিক্যালটা দেখলাম। আমি থিওরি পড়েছি রঘু ডাকাতের, তো কাহিনী হ্যাঁ আমাদের ওখানে এসেছিল, ওই ঘটনাটা অনেকবার বলেছি। না বই না, রঘু ডাকাত এসেছিল। রঘু ডাকাত স্বয়ং আমাদের ওখানে দক্ষিণেশ্বরে এসেছিলেন। উনি তো বিভিন্ন জমিদারদের কাছ থেকে সোনা গয়না মোহর নিয়ে গরিবদের দান করতেন, মানে যেহেতু গরিবদের মানে ডাকাত হিসাবে উনি খুব ভালো ছিলেন, মানে গরিবদের সাহায্য করতেন। তো সেই জন্যই বলা হচ্ছে যে উনি ওই রকমইভাবে এসেছিলেন। আমাদের ওখানে যে জমিদার ছিলেন আর কি, ওরা হলো আমাদের দক্ষিণেশ্বর ওই গ্রামের মোড়ল মানে মোড়ল থেকে ডিডি মণ্ডল ঘাট রোড আর কি হয়েছে। যাই হোক, তো ওরা জমিদার ছিল। এখন তো জমিদারের জোয়াও নেই যে তোমাদের দেখাতে পারবো। তবে দুর্গাপুজোটা হয়, যখন আমরা গেছিলাম দেখাচ্ছিলাম না, দুর্গাপুজো হচ্ছে পেছন দিকে, হ্যাঁ ওদের বাড়িরই পুজো ওটা। অনেক বছর ধরে ওইখানে পুজো হয়ে আসছে। এদের বাড়ির পুজো, জমিদার বাড়ির পুজো যবে থেকে এদের জমিদার বংশ তবে থেকেই হয়ে আসছে পুজোটা। মাঝখানে কিছুদিন পুজো, এই দুর্গাপুজো বন্ধ ছিল। তারপরে যাই হোক, আমি দুর্গাপুজো নিয়ে বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে পুজো ছাড়াও রঘু ডাকাতের কাহিনী, যেটা কিনা ওনাদের বাড়িতেই রঘু ডাকাত স্বয়ং নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিল, যেরকম মুভিটাতে দেখানো হয়েছে ওরকমভাবে তখনকার দিনে মানে এরকম থাকতো লোক, তাদেরকে দিয়ে ডাকাতরা পাঠিয়ে দিত যে এরকম আমরা আসছি তোমাদের বাড়িতে চুরি করতে বা ডাকাতি করতে। তো সেই জমিদাররা তখনকার দিনে ডাকাতরা এরকমভাবে আসতো, এখনকার দিনে ডাকাতরা এটা করবে না। অ্যাটাক করতো,
ওদের জন্য কী করেছিল, সেই একদম গঙ্গাঘাট পর্যন্ত শুনেছিলাম আমাদের কাকিমা জেঠিমারা বলেছে যে ওরা নাকি মোড়লরা আমাদের ওই যাই যে জমিদার বাড়িতে থাকতাম বা পুজো হয় এখনও দুর্গা পুজো, তো ও এরকম বড় করে একদম পাঠিয়ে দিয়েছিল, এটা কী কী বলে শতরঞ্জিও না, ওটাকে কার্পেট, হ্যাঁ ওদের কার্পেট বিছিয়ে দিয়েছিল, সিপাহি পাঠিয়ে দিয়েছিল, লেঠাল পাঠিয়ে দিয়েছিল জমিদাররা, লেঠালদের দিয়ে সিপাহীদের দিয়ে পালকি করে গঙ্গাঘাট থেকে রঘু ডাকাত এবং রঘু ডাকাতের সমস্ত যত লোক এসেছিলো নৌকা ঘাটে এসে থামাতে, তাদের নিয়ে বাড়িতে এসেছিলো এবং ঘোড়া মোহর গয়না ফয়না সব সাজিয়ে রেখে দিয়েছিল এবং ওদেরকে খুব যত্ন সহকারে খাওয়া দাওয়া করিয়েছিল, মানে যত রকম পদ আছে আর কি রান্না, নানারকম মিষ্টি পায়েস থেকে আরম্ভ করে নানারকম যা খাবার, মানে তখনকার দিনে সবাই খেত, মাটন ফাটন, তারপরে চিকেন তো তখন হতো না, মাটনই হতো, মাটন, তারপরে তোমার মাছের যে বিভিন্ন রকম আইটেম। ওরা মানে ডাকাত বলে না, আমাদের মধ্যে আমরা এটা মানি, নুন খেলে গুণ গাওয়া উচিত। আমি যদি কারো নুন খাই তবে সেটুকু গুণ গাইব, তো ডাকাতরা কিন্তু এটা খুব মানতো। ওরা যেহেতু ওদের নুন খেয়েছিল ওই জমিদারদের, তাই ওরা খুব গুণ গেছিলো খেয়ে দিয়ে, যে বলে খুব হাত চেটে খেয়েছিল নাকি বলছিল, ঘটনাটা শুনেছিলাম। এবং তারপরে বলেছিল আমাদের এসব কিচ্ছু লাগবে না, তোমাদের এই মোহরগুলো, তোমাদের 4টে গেট আছে, 4টে গেটের আসনা গয়না তোমরা রেখে দাও, আমাদের কিছু লাগবে না, যাতে আর কোনোদিনও তোমরা এত আপ্যায়ন করেছো আমরা এতেই খুশি হয়েছি, আমাদের কিচ্ছু লাগবে না, গরিবদের যদি কিছু দিতে হয় তা সেটুকু দিতে পারো। ওরা দিয়েছিল গরিবদের জন্য, তো গরিবদের জন্য টাকা পয়সা সেগুলো নিয়েছে, তো বাকি যে মোহর আরও এক্সট্রা কিছু ছিল সেগুলো ওরা 4টে গেট ছিল জমিদার বাড়িতে, সেই 4টে গেটে মানে গণেশ 4টে নিয়ে ওই গেটের নিচে আর কি পুঁতে দিয়ে গেছিলো গণেশ দিয়ে, তা যাতে কোনোদিনও আর কোনো ডাকাত ওনাদের বাড়িতে না আসতে পারে। এই ছিল আমাদের ওখানে রঘু ডাকাতের আসার কাহিনী এবং যাওয়ার কাহিনী। রঘু ডাকাত বেশি ফেমাস ছিল, ব্রিটিশ আমলে রঘু ডাকাতই ফেমাস ছিল। আরও অন্যান্য ডাকাত ছিল, যেমন দেবী চৌধুরী রানীর কথা আমরা বলতে পারি। দেবী চৌধুরী রানীর কথা কে না জানে বাংলার ইতিহাসে, কারণ দেবী চৌধুরী রানী ডাকাতেরই রানী ছিলেন, তো রানী, হ্যাঁ উনিও ডাকাতের রানী ছিলেন। এবার তারপরে এই যে যেমন বললাম রঘু ডাকাত আমাদের ওখানে এসেছিলো, তো দেবী চৌধুরী রানীর কথা তো আমি অত জানি না, তবে ইতিহাস বা বই বলো সিনেমা দেখেছি কিছুটা, আর এখন আবার নতুন হচ্ছে দেবী চৌধুরী রানী, অবশ্যই দেখতে যেও, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উনি আছেন এবং তার সঙ্গে আমাদের যিনি শ্রাবন্তী উনি আছেন, উনি নিজেই খোদ দেবী চৌধুরী রানী হয়েছেন, তো অবশ্যই দেখতে যেও, স্টারে বা যেখানেই হোক না কেন খুব ভালোই হবে, কারণ এইগুলো সব ইতিহাসের ইনসিডেন্ট, ইতিহাসে ঘটে যাওয়ার ইনসিডেন্ট, এদের কাহিনিগুলো। রঘু ডাকাত যেটা দেখলাম, রঘু ডাকাত ছাড়া, রঘু ডাকাত তো অনেকে দেখে নিয়েছো, আমি দেবী চৌধুরী রানীর কথা বলছি, ওটা এখনো মনে হয় এসেছে কি আসেনি আমি জানি না, দেবী চৌধুরী রানী, ওটার মধ্যে শ্রাবন্তী আছে যিনি কিনা দেবী চৌধুরী রানী করছেন। অলসো আমরা ইউটিউবে দেখে নিয়েছি যে শ্যামবাজার থেকে ঘোড়া করে দেবী চৌধুরী রানী উঠে চারিদিকে ঘুরছেন, তো সেরকম। আর একটা সিরিয়াল হচ্ছে না রানী ভবানী, ওর কাহিনিটাও খুব সুন্দর, ওইটা ছিল সাধারণত তারাপীঠের কাছে যে জায়গাটা, ওখানে রানী ভবানী ছিলেন। ওই ঘটনাগুলো সব কিছুই দেখো, এগুলো ইতিহাসে ঘটে যাওয়া কাহিনী, এগুলোকে কোনোদিনও বঞ্চিত করো না। সিনেমা অন্যান্য মিস করে যেও, কিন্তু যেগুলো ইতিহাসে ঘটে গেছে, যেগুলো আমাদের ছেলেমেয়েরা বাচ্চারা পড়তে পারছে না যে এই জেনারেশনে, তাদেরকে দেখাবার চেষ্টা করো। টাটা বাই বাই। আজকের মতন যদি ব্লগটা যা শেয়ার করলাম ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অবশ্যই, আর কমেন্টে লিখে জানাবে তোমাদের ঘটনাগুলো শুনতে কেমন লাগছে। আরও এরকম নিত্য নতুন ছোটোখাটো ঘটনা যদি শুনতে চাও, যেগুলো ঘটে গেছে ইতিহাসের পাতায়, যেগুলো তোমাদের জানা নেই, অবশ্যই আমার কাছে জানতে চেও, আমি কমেন্ট সেকশানে, এবং আমি বলতে রাজি আছি।